নমস্কার আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি সকলকেই জানাই সাদর আমন্ত্রণ। আজকে ভৌতিক গল্পের পর্বে নিয়ে এসেছি আপনাদের জন্যে অমল রায়ের লেখা গল্প পিশাচের ছলনা। আমাদের পরম শ্রদ্ধেয় এক বৃদ্ধ ভদ্রলোক এই ঘটনার কথা বলেছেন। অনেক দিন আগে একবার সেই ভদ্রলোক ও তার কাকা এবং কাকিমা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলেন। তখন সন্ধে হয়ে আসছিল। নির্জন ঝাড় জঙ্গল একদিকে, আর একদিকে ধান ক্ষেতের ভিতর দিয়ে তারা চলেছেন। সন্ধ্যার আবছায়ায় পথ অল্পে অল্পে ঢাকা পড়ে গেছে। পথের লোকজনের আনাগোনা বন্ধ হয়ে গেছে। পথে কেবল তারা তিনজন। ভদ্রলোকটির কাকা খুব নিশ্চিন্ত মনে গল্প করতে করতে চলেছেন, কিন্তু ভদ্রলোকটির অবস্থা একদম অন্যরকম। কারণ তিনি একটু ভীরু প্রকৃতির লোক। সামান্য কারণেই তার মনটা ছেদ করে ওঠে। বন বাদারের আড়ালে পাখি ডাকলে অথবা গাছের ডালে বাদুড় কিংবা চামচিকে নড়ে উঠলে তিনি চমকে উঠছিলেন। বাতাসে ধানক্ষেত একটু কাঁপলেই ভয়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ভদ্রলোকটির কাকি তিনিও চুপচাপ হেঁটে চলেছেন। তার মনের অবস্থা বোঝা যাচ্ছে না। এমন সময় হঠাৎই ধান ক্ষেতের মাঝখান থেকে শিয়ালের ডাক শোনা গেল। আর ঠিক তারপরেই ঝাড় জঙ্গলের এদিক থেকেও আরেকটি শিয়ালের ডাক শোনা গেল। কিছুক্ষণ পরে ধান ক্ষেতের ভেতর শিয়ালটিকে তারা তিনজনেই দেখতে পেলেন। সত্যি অনেক দূরে একটা শিয়াল স্থিরভাবে তাদের দিকেই তাকিয়ে দাঁড়িয়ে আছে। ভদ্রলোকটির কাকা বললেন, এদিকে ধান খেতে আর ঝাড় জঙ্গলে শেয়াল থাকেই। কি জানি কেন এই শেয়ালটা আমাদের দিকেই তাকিয়ে আছে, কিন্তু আমি তো ভয়ের কোনো কারণ দেখতে পাচ্ছি না। কাকার এই কথায় ভদ্রলোকের ভয় কিছুটা কম হলো। তারা আবার চলতে লাগলেন। ভদ্রলোকটির কাকা শিয়ালটার অস্বাভাবিক ভাব দেখেও কিছুমাত্র ভয় পেলেন না, কিন্তু ভদ্রলোকটি একটু ভয়ে ভয়ে চলতে লাগলেন। অন্যদিকে ভদ্রলোকটির কাকিও চুপচাপ হেঁটে চলেছেন। অন্যদিকে ভদ্রলোকটি ভয়ে ক্ষেতের আশেপাশের ঝুপসি ঝাপসি ঝোপঝাড়ের দিকে বারবার তাকিয়েই চলেছে। পাতার সামান্য সরসর শব্দ হলেও তার মেরুদণ্ড শিরশির করে উঠছিল। সন্ধ্যার অন্ধকার যতই ঘনিয়ে আসছে তার ভয়ও ততই বেড়েই চলেছে। তিনি তার কাকাকে বলে উঠলেন, কাকা, রাত তো হয়ে এলো, আমরা বড় একা একা চলেছি। সময় মতো গ্রামে পৌঁছতে না পারলে নিরেট অন্ধকারে পথঘাট একদম ছেয়ে যাবে যে। ভদ্রলোকটির কাকা একটু বিরক্তভাবে উত্তর দিলেন, একা চলেছি তাতে ক্ষতি কি? ভয় আবার কিসের? এই বয়সও তোমার ভয় গেল না? এতটা পথ যখন এসেছি বাকি পথটাও পৌঁছে যাব। ওই তো গ্রাম এসে গেল বলে। এই কথার পর তারা একটু তাড়াতাড়ি করে চলতে লাগলেন। কিছু দূর গিয়ে ভদ্রলোকটি হঠাৎ থেমে গেলেন আর সামনের ধান ক্ষেতের দিকে তাকিয়ে তার কাকাকে বললেন, কাকা, আগে যেখানে শিয়াল দেখেছিলাম এখন সেখানে একটা শুয়োর এসে দাঁড়িয়েছে। আর দেখো কেমন ভাবে আমাদের দিকে তাকিয়ে আছে। শিয়ালটা শুয়োর হয়ে গেল নাকি? ভদ্রলোকটির কাকা
দেখলেন সত্যি ধান খেতে একটা শুয়োর দাঁড়িয়ে আছে, আর শুয়োরটি ডাকছে। ঠিক তারপরে ঝাড় জঙ্গলের দিক থেকেও শুয়োরের ডাক কানে আসতে লাগলো। তার কাকা এটা দেখে খুব আশ্চর্য বোধ করলেন, কিন্তু ভয় পেলেন না। বললেন, এখানে শুয়োর প্রায়ই এসে থাকি, আমরা আমাদের পথে চলি, শুয়োরের কথা ভেবে কাজ কি? ভদ্রলোকটির কাকা খুব সাহস ছিলেন, তার মনে কোনো রকম ভয়ের কল্পনা স্থান পেল না। কিন্তু ব্যাপারটা তার মনেও বড় আশ্চর্যজনক বোধ হয়েছিল নিশ্চয়ই। ভদ্রলোকটি কিন্তু যথেষ্ট ভয় পেয়ে গেলেন। এলোমেলো পথ দিয়ে ক্ষেতের সরু আলের উপর দিয়ে হাঁটার সময় তার পা কাঁপতে লাগলো। পাখিরা তখন বাসায় ফিরে গেছে। দূর থেকে মাঝে মাঝে তাদের অস্পষ্ট কোলাহল কানে আসতে লাগলো। পাখিদের কোলাহলের মধ্যেও ভদ্রলোকটির শুধু মনে হতে লাগলো শূন্যে যেন কারা ফিসফিস করে কথা বলেই চলেছে। এইভাবে হাঁটতে হাঁটতে তারা হঠাৎ একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। ধান ক্ষেতের ভিতর আগে যেখানে শুয়োর ছিল, যেখানে তারও আগে একটা শিয়াল দাঁড়িয়েছিল, সেখানে প্রকাণ্ড একটা মোষ দাঁড়িয়ে আছে নিশ্চল। শুয়োরটার মতো মোষটাও ঠিক একই দিকে তাদের দিকেই স্থিরভাবে তাকিয়ে আছে এবং মাঝে মাঝে ডেকে উঠছে। আর ঠিক তার ডাকার পরে ঝাড় জঙ্গলের দিক থেকেও একটা মোষের ডাক শোনা যেতে লাগলো। নিঝুম সন্ধ্যায় নির্জন ধান ক্ষেতের ভিতর মোষটাকে বড়ই বিশ্রী এবং অস্বাভাবিক দেখাচ্ছিল, যেন সেইখানে অন্ধকার জমাট বেঁধে গিয়ে মোষের আকার ধারণ করে রেখেছে। হঠাৎ ভদ্রলোকটির কাকা বলে উঠলেন, এতদূর যখন এসেছি তখন শেষ পথটুকু তাড়াতাড়ি পার হয়ে যায় আর দেখে আসি মোষটা ওখানে কি করছে। এই বলে তিনি ভদ্রলোকটিকে এবং কাকিকেও জোর করে সেই জায়গাটাতে নিয়ে যেতে চাইলেন। কিছু দূর গিয়ে ভদ্রলোকটির কাকা বলে উঠলেন, আমি সমস্ত ব্যাপারটা রহস্য বুঝেছি, এই দেখো তোমাদেরকেও ব্যাপারটা বুঝিয়ে দিই। এই বলে তিনি মোষটার দিকে যেতে লাগলেন। ভদ্রলোকটি এবং তার কাকি বারবার কাকাকে বারণ করতে লাগলেন সেখানে যাতে তিনি না যান, কিন্তু কাকা কিছুতেই বারণ শুনলেন না। মোষটার কাছে গিয়ে তিনি ভদ্রলোকটিকে এবং কাকিকে দেখাতে লাগলেন, এই দেখো, এটি বাস্তবিক কোনো মোষ নয়, একটি ঝোপের চারপাশে 4টি গাছের গুঁড়ি রয়েছে, সেটাই মোষের পায়ের মতো দেখাচ্ছে, আর ঝোপগুলো মোষের শরীরের মতো দেখাচ্ছে। একই জিনিস পরপর শেয়াল, শুয়োর ও মোষ বলে ভুল হচ্ছিল। ঝোপের সামনে 2টি গাছের ডাল বেরিয়ে আছে, সেটাই দূর থেকে একবার শুয়োরের দাঁত আর একবার মোষের শিং বলে মনে হচ্ছিল। আমরা শুধু শুধু ভয় পাচ্ছিলাম। ভদ্রলোকটির ভয় কিন্তু তখনও কাটেনি। তারা আবার আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে এগোতে লাগলেন। ভদ্রলোকটি কিছুটা এগিয়ে গিয়েছিলেন কাকা কাকির থেকে। হঠাৎই তারা একসাথে 3 জনে শুনতে পেলেন পিছন দিক থেকে একসাথে যেন কারা ছুটে আসছে। তারা পিছন দিকে তাকাতেই ভদ্রলোকটি দেখতে পেলেন একদিকে ধান ক্ষেতের মধ্যে থেকে আর একদিকে ঝাড় জঙ্গলের দিক থেকেও
যেন ঝড় উঠেছে। কিছুক্ষণের মধ্যেই সেই ঝড়টা যেন তাদেরকে ধাওয়া করতে লাগলো। তারা তিনজনই সেই ঝড় থেকে বাঁচবার জন্য পরি মরি করে ছুটতে লাগলেন। সেই ঝড়ের কি তেজ! যেন অজস্র জীবজন্তু সেই ঝড়ের মধ্যে থেকে হাঁক ডাক দিচ্ছে। ভদ্রলোকটি কতক্ষণ ছুটেছিলেন তিনি নিজেও জানেন না। তার যখন জ্ঞান আসে তখন সকাল হয়ে গেছে। অচেনা একটি গ্রামের বেশ কয়েকজন লোক তখন তাকে ঘিরে রেখেছে। গ্রামের লোকের কাছে তিনি তার অভিজ্ঞতা জানান। গ্রামের লোকেরা এরপর ভদ্রলোকের কাকা এবং কাকিমাকে খুঁজতে বেরোয়। এক জায়গা থেকে খবর পাওয়া যায় ঝাড় জঙ্গলের ভেতরে একটি গাছের মগ ডালে বেশ কয়েকটা শকুন কিছু একটা খাচ্ছে। গ্রামের লোকেদের সাথে ভদ্রলোকটি যখন ওই গাছের কাছে পৌঁছয় তখন গাছের ডাল থেকে কাকির গায়ের কাপড় এবং কাকার গায়ের কাপড় ঝুলছে দেখতে পায়।